স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। একের পর এক স্বর্ণের চোরাচালান ধরা পড়ছিল দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে। এই অসাধু কাজে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ বিমানের বেশ কয়েকজন কর্তা। দেশজোড়া আলোচিত এই বিষয়টি যখন গতকাল উত্তাপ ছড়াচ্ছিল সংসদে, তখনই বিমানবন্দরে এলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। পুলিশ, সাংবাদিক সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেলেন অজ্ঞাত স্থানে। মন্ত্রিত্ব আর দলীয় পদ হারালেও এখনও সংসদ সদস্য আছেন তিনি, তাই লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের মতোই গ্রেপ্তারের বিষয়টিও সংসদীয় বিধিবিধানে এসে আটকে আছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা বিমানের স্বর্ণযুগের আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। স্বাগত আপনাদের। ফিরোজ রশিদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। বিশেষ করে যে বিমানটাকে এখন সাধারণ মানুষ কিন্তু স্বর্ণের খনি বলা শুরু করেছে, কারণ এখানে প্রায় প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, তারপরে সিলেট সব জায়গা থেকেই প্রচুর স্বর্ণ পাওয়া যাচ্ছিল এবং সম্প্রতি বেশ কয়েকজন কর্তা ব্যক্তিও গ্রেপ্তার হয়েছে এবং এটা নিয়ে আপনারাও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদে। তো মূলত এই স্বর্ণ চোরাচালান এবং বিমানবন্দরের যে অব্যবস্থাপনা, এই জিনিসগুলির কারণ কি মনে করেন? ধন্যবাদ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, জাতীয় পতাকাবাহী বিমান, যেটা আমাদের গর্ব, সেই বিমানের এই দৈন্যদশা। আপনি একটু আগেই বললেন যে স্বর্ণের রাজ্য এটা। সেই বিমান নিয়ে কালকে সংসদে আমরা আলোচনা করেছি। এটা নতুন নয়। আপনি সম্প্রতিকালে দেখবেন যে প্রতিদিনই 10 কেজি, 15 কেজি, 5 কেজি, 50 কেজি সোনা ধরা পড়ছে। বিশাল বিশাল চালান। এটা হয়েছে যে আমাদের কাস্টমসের এক শ্রেণীর খুব চৌকুশ অফিসার, খুবই চমৎকার যাদের কেরিয়ার, তারা ওখানে থাকায় কিন্তু এই মালগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া কত মাল বাইরে চলে আসছে তা হিসাব নেই। এখন পুলিশের গোয়েন্দাদের কাছে যারা আছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে যে কত মাল তারা এই পর্যন্ত বিমানবন্দর দিয়ে নিয়ে আসছে। এই ট্রানজিট ছিল, এটা ছিল তাদের একটি একদম অভয় অরণ্য চোরাচালানের। এবং এইটা সম্ভব হয়েছিল বিমানের যিনি চেয়ারম্যান, তিনি তার একজন ধর্মপুত্র, এবং পত্রিকায় যেগুলো আছে, আমরা তো কোনো ইনকোয়ারি করি না, আমি গোয়েন্দা বিভাগের লোক না, তার ধর্মপুত্র এবং তার নিজের পুত্র এরা একসঙ্গে এই কাজটা করত। ধর্মপুত্র এতই দাপট ছিল, বিমানে শিডিউল চেঞ্জ করতো, কোন শিডিউলে কে যাবে, ক্যাপ্টেনরা কে কোথায় আসবে, ক্রুরা কোন বিমানে কোন রুটে যাবে, সব কিছু তার নিয়ন্ত্রণে ছিল। এবং চাকরি, বাধা, প্রমোশন সব কিছু সে দেখেশুনে করত। সে ছিল অপ্রতিরোধ্য। পলাশ তার নাম। তার স্ত্রী একজন বিমানবালা। গতকাল পত্রিকায় এসেছে যে সম্প্রতিকালে সে দুবাই ফ্লাইটে গিয়েছিল এবং সেখানে 3 দিন অবস্থানের পর আবার বিমানেই বিজনেস ক্লাস মানে ফার্স্ট ক্লাসে সে বাংলাদেশে এসেছে, এখানে একটি বড় চালান এসেছে ইত্যাদি পত্রিকায় লিখেছে। আমরা এটা নিয়ে সংসদে উঠলাম যে আমাদের এই বিমানের এই বেহাল অবস্থা, বিশেষ করে আমাদের সব ভিআইপিরা, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি যখন বিদেশ সফর করেন, প্রত্যেকটা দেশে কিন্তু তাদের নিজস্ব বিমান, জাতীয় বিমান, পতাকাবাহী বিমান তারা ব্যবহার করেন। তো সেইখানে আমাদের এই অব্যবস্থা কেন থাকবে, এত দুর্বল কেন হবে, সব কিছু দেখার মনে হয় যে কেউই নেই। কিন্তু বিশেষ করে এখানে তো দেখেন, এই বিমানে যখন সোনা আসতে পারে, তো এখানে তো মাদক আসতে পারে, অস্ত্র আসতে পারে, যে কোনো বড় চালান চলে আসতে পারে বিমানে। এটা ভয়াবহ ব্যাপার। এই বিমানে আমাদের ভিআইপিরা চলে। সেই কারণে আমরা বলছি, এবং এর আগে একটি কমিটি হয়েছিল, সেই কমিটিতে মাইনুদ্দিন খান বাদল কালকা গতকাল পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বলেছেন যে
ওই কমিটির রিপোর্ট তারা পেশ করেছে। সেই রিপোর্টে এই বিমান চেয়ারম্যানকে মানে অথর্ব বলেছে, অযোগ্য বলেছে এবং অনন্য যত রকম বিশেষণ আছে তাকে এটা দিয়ে সংসদীয় কমিটি যে রিপোর্ট দিয়েছিল গত সংসদে, সেটা কি কোনো ধরনের কোনো কার্যকর আলোচনা হয়নি। পর্যালোচনা কোনো এবং এইটা অ্যাকশন? সংসদের সম্পত্তি, সংসদের আলোচনা হবে, তারপর ডিসিশন হবে, কোনো কিছুই করা হয় নাই। অর্থাৎ এতই দাপট যে উনি 6 বছর আছেন, 3 জন মন্ত্রী এখান থেকে চলে গেছেন। ফিরোজ ভাই, এটা কি শুধুমাত্র দাপটের জন্য, নাকি আমাদের সংসদে আসলে এই ধরনের চর্চাটাই অনেক কম, যে প্রতিবেদনগুলি আসে সেগুলি নিয়ে কোনো ধরনের, কারণ এটা তো ওভারসাইট মেকানিজমটা ঠিকমতো পালন করা হয় কিনা সংসদের? না, এটা দুর্ভাগ্য এই জন্য যে এটা নিয়ে যেটা সোচ্চার হওয়া উচিত ছিল তারা করতে পারেনি। তখন আমি গত সংসদের কথা বলি যে তখন বিরোধী দল সংসদে যাননি। এই যে আমাদের কথা বলেন যে ওনারা বিরোধী দল না, ওনারা সংসদে রেগুলার যাচ্ছেন। রেগুলার গেলে এবার বিরোধী দল হয় কি, বিরোধী দল থাকবে রাজপথে, ভোটের সময় ভোট নেব, ভোট নিয়ে একদিন যে সাইন করিয়া আর আমরা সংসদে যাব না, এইটা হলো বিরোধী দল। এই গণতন্ত্রের চর্চা 90 পর থেকে আসছে, সবাই সংসদের বাইরে রয়েছে। প্রথমবার জাতীয় পার্টি সংসদের ভিতরে আছে, ভিতর থেকে প্রত্যেকটা জিনিস আমরা দুর্বলতাগুলো আমরা সংসদে তুলে ধরতেছি। আমরা অন্তত জনগণকে জানাচ্ছি যে এইটা আমরা বলতেছি, অতীতে কখনো হয় নাই। গতবার যদি এই চেয়ারম্যানকে নিয়ে এত কিছু হয়েছে, যদি তখন বিএনপি বিরোধী দল ছিলেন, ওনারা যদি সংসদে যাইতেন তাহলে কিন্তু তখনই এটা সমাধান হইতো। এইটা নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা সংসদে আলোচনা হইতে পারতো, আলোচনা না হলে তারা ওয়ার্কআউট করতো। এইটা অসুবিধা হয়তো এইটা যে আমাদের দেশের অনেক কিছু জনগণের যেগুলো জানার কথা আছে তাই জানতে পারে না, কারণ সংসদে বিরোধী দলের অনুপস্থিতির কারণে। সেটা আমরা এটা খুব শক্তভাবে এটা গতকাল সংসদে তুলেছি এবং স্পিকার কিছুটা অনীহা থাকার কারণে আমরা সংসদ বর্জন মানে ওয়ার্কআউট করেছিলাম অল্প সময়ের জন্য, এবং আমরা আশা করি যে অচিরেই এই ব্যাপারে একটা শুরু হবে। সেলিম ভাই, আপনার কাছে একটু আসতে চাই, এই যে সংসদে প্রতিবেদন দেওয়া হচ্ছে, আমি জানি যে আপনাদের এই সংসদ নিয়ে যেরকম অবস্থানই থাক না কেন, কিন্তু সংসদে প্রতিবেদন দেওয়া হয়েছে, যখন গত সংসদে দেওয়া হয়েছে এটা নিয়ে আলোচনা হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংসদের একটা দায়িত্ব, যে রাষ্ট্রের সবগুলো বিভাগ, সবগুলো জায়গা ঠিকমতো কাজ করছে কিনা সেইটা দেখার যে কাজগুলি, সেই কাজগুলি তারা ঠিকমতো করতে পারছে কিনা, সংসদের যে দায়িত্ব পালন করছে সেইটার ক্ষেত্রে সংসদ পরবর্তীতে কোনো উদ্যোগ নিচ্ছে না, এইটার কারণে আসলে দুর্নীতি এবং এই ধরনের অসদাচার উৎসাহিত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই সংসদ সম্বন্ধে আমাদের বিন্দুবান্ধ কোনো আগ্রহ নেই, সমস্ত জাতির আগ্রহ নেই, কারোই কোনো আগ্রহ নেই, এমনকি যারা সংসদ সদস্য তাদেরও সামান্যতম আগ্রহ নেই। আমরা দেখেছি কয়েকদিন আগে পত্রিকায়, বা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও কোনো সংসদ সেখানে উপস্থিত নাই, কোরামের সংকটে ভুগছে সংসদ। সুতরাং এই সংসদের আলোচনায় অথবা এই সংসদের দিক নির্দেশনায় অথবা এই সংসদের হুমকি ধামকিতে অথবা এই সংসদে ওয়াকআউটে কোনো কিছুই হবে না। আপনি যে বিষয়টি অবতারণা করেছেন যে বিমানবন্দরে আপনার একের পর এক স্বর্ণ ধরা পড়ছে, আসলে বিমানবন্দরে তো স্বর্ণের খনি হয়ে গেছে, যেটা হিসাবে মিলছে না সেটাই ধরা পড়ছে, আর যেটা হিসাবে মিলছে সেটা বেরিয়ে আসছে। এখানে বাহন হিসাবে শুধুমাত্র যে বাংলাদেশ বিমান ব্যবহৃত হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে দুবাই থেকে অন্যান্য যে এয়ারক্রাফটগুলো আসে সেখান দিয়েও সোনা চোরাচালান হতে পারে, হচ্ছে। এখানে বিমানবন্দরটা একদম অরক্ষিত, অরক্ষিত। এবং আপনি যেটা বলেছেন যে ক্ষমতার দাপট, যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের প্রচণ্ড ক্ষমতার দাপটে ইতিমধ্যে বেশ কয়েকজন ম্যানেজিং ডিরেক্টরকে যেতে যেতে হয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছি একজন বিদেশি ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করা হয়েছে, এবং সেই বিদেশি ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করার পরে মোটামুটিভাবে বিমানের শিডিউলগুলো সময় মতো চলাফেরা শুরু করছে, কিন্তু তিনিও বেশি দিন টিকতে পারেননি। একটি জিনিস আপনি দেখেন, ঢাকা থেকে ব্যাংকক থেকে ঢাকায় আসতে লাগে 2 ঘন্টা, আর সেখানে লাগেজ সংগ্রহ করতে লাগে 2.5 ঘন্টা। সমস্ত ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ছে, একের পর এক। এটা দেখার মতো কেউ নেই, কখনোই কেউ নেই। বিমানবন্দরের কাস্টম যারা, তারা অত্যন্ত নির্মম কাদের প্রতি, যারা বিভিন্ন মিডল ইস্ট থেকে দীর্ঘদিন চাকরি করে বাংলাদেশে তাদের স্বজনদের জন্য সামান্য শ্যাম্পু, সাবান অথবা চকলেট নিয়ে আসে, তারা যখন আপনার সেই লাগেজটাকে নির্মমভাবে খুলে যে হেনস্থা করে, তাদের প্রতি নির্মম। কিন্তু এইসব স্বর্ণ চোরাচালান অথবা অন্যের প্রতি উদার,
এখানে যে একটা যেটা ধরা পড়েছে এটা বিচ্ছিন্ন ঘটনা, কেঁচো ঘুরতে আরো অনেক সাপ বেরিয়ে আসবে, অনেকে জড়িত। আপনি একটা কথা বলেন, বিমানে যারা জড়িত তাদেরকে দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তারা গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। এক জায়গায় একটা বাড়ি করছে 6 তলা, তাহলে আমাদের এনবিআর কি করে, আমাদের করিতকর্মা আপনার এই যে গোয়েন্দা বিভাগটা কি করে? আপনি বিশ্বাস করেন প্রায় মাঝে মাঝে দেখি যে এনবিআর বিভিন্নভাবে চেক করবে যে ওনার আয়কর আছে কিনা না আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমার বাসা তো খোঁজ নিতে আসবে। গত 10 বছরে কখনো আমি শুনি নাই, আমার বাসা তো আসে নাই, কারো বাসায় এনবিআর গিয়ে দেখেছে যে আপনি একটা বিলাসবহুল ফ্ল্যাটে আছেন, বিলাসবহুল গাড়িতে চলেন, আপনি আয়কর দেন কিনা। এই সংস্কৃতি বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, বিমান, সিভিল এভিয়েশনের মতো সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতি নিমজ্জিত, প্রশাসনিকভাবে মুখ থুবড়ে পড়ছে, জাতির আশা আকাঙ্ক্ষা কেউ ধারণ করতে পারতেছে না, আমাদের বদনাম হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি বিমানের A to Z, যে বিমানের যে আপনার চেয়ারম্যান তার স্বেচ্ছাচারিতা। কি কারণে স্বেচ্ছাচারিতা? তার পিছনে খুঁটির জোর আছে। কি খুঁটির জোর আছে? রাজনৈতিক খুঁটির জোর আছে। রাজনৈতিক খুঁটির জোর থাকার কারণে ধরাকে সরাগায়ন করছে শুধু বিমান না, আর ওই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান। আপনি যদি দেখতে যান, আপনি দেখবেন বিটিআরসি, আপনার বিআরটিসি, মানে পেট্রোলিয়াম কর্পোরেশন যা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান খবর নেন, কোনোটা প্রতিষ্ঠান ঠিকমতো চলছে না, দুর্নীতি নিমজ্জিত, দেখার কেউ নেই। কয়েকদিন আলাপ আলোচনা চলে। এই যে বিমানবন্দরটি যে অরক্ষিত, আপনি একটা জিনিস দেখেন, একজন ফৌজদারি মামলার আসামি লতিফ সিদ্দিকী ধর্মীয় মূল্যবোধে আঘাত করার পরে সমস্ত জাতি উত্তেজিত, তিনি বিমানবন্দরে এলেন, 52 মিনিট বিমানবন্দরে অবস্থান করলেন, সেখান থেকে তিনি নিরাপদে চলে গেলেন। কিভাবে সম্ভব এটা? এটা তো সম্ভব হওয়ার কথা না। এটা তো মানে সব সম্ভবের দেশ কি আমাদের হয়ে গেছে এটা? লতিফ সিদ্দিকীর মতো একজন ওয়ান্টেড ব্যক্তি বাংলাদেশে এসে বিমানবন্দরে 52 মিনিট অবস্থান করার পর তিনি চলে গেলেন। তাহলে বিমানবন্দরটা অরক্ষিত, স্বর্ণ চোরাচালান হচ্ছে, ফিরোজ ভাই যেটা বললেন মাদক চোরাচালান হবে, অস্ত্র চোরাচালান হবে, তাহলে এটা তো আমাদের জাতীয় নিরাপত্তাটা হুমকির সম্মুখীন। এখানে এগুলোর আলোচনার কিছু না, আমরা এখান থেকে অ্যাকশন দেখতে চাই, আমরা কঠিন এবং কঠোর অ্যাকশনটা দেখতে চাই। যে এক্ষেত্রে একটু আহমেদ ভাইয়ের কাছে যেতে চাই, যে আহমেদ ভাই যেই আলোচনাগুলি হলো, আমরাও লাগেজ এবং অন্যান্য অভিজ্ঞতা প্রায় সববারই থাকে, সেই ক্ষেত্রে এই যে বিমানবন্দর নিয়ে যে মানুষের ভিতরে একটা অস্থিরতা, এইটা কতটুকু মনে করেন যে এটা, যেহেতু আপনাদের দল এখন ক্ষমতায় আছে, শেষ পর্যন্ত মানুষ কিন্তু তার অভিজ্ঞতার থেকেই গভর্নেন্স সম্পর্কে সিদ্ধান্ত নেয়, কারণ সবাই সংসদে কি সিদ্ধান্ত হচ্ছে, কি আইন হচ্ছে, সেটার উপরেই তার সিদ্ধান্তটা নির্ভর করে না। সেক্ষেত্রে এই যে মানুষের বিরূপ অভিজ্ঞতা হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, এটা আসলে আপনারা দল থেকে কিভাবে দেখছেন, এবং আপনাদের কাছেও কি মনে হচ্ছে কিনা যে এই জায়গাটা ঠিক মতো চলছে না? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আজকের আপনাদের এই আলোচনায় আমরা 3 জন আছি, 3 পার্টির প্রতিনিধি। তো আমার তো মনে হচ্ছে যে একটি বিষয়ে আজকে আমাদের ঐক্যমত তৈরি হয়েছে, ঐক্যমত তৈরি হবে এবং হয়ে গেছে অলরেডি। এবং 2 জনের বক্তব্য আপনি শুনেছেন, আমার বক্তব্যেও আপনি ভিন্ন কোনো বক্তব্য পাবেন না, রীতিমতো অভিন্ন কোনটুই পাবেন। প্রথমত হলো আপনার স্বর্ণ চোরাচালান, এই প্রশ্নে আমরা অভিন্ন কোনটি কথা বলব, ঐক্যবদ্ধ। সেই স্বর্ণ চোরানোর সাথে যে জড়িত হোক তাকে ধরতে হবে এবং তার পানিশমেন্ট হতে হবে। যদিও এই স্বর্ণ চোরাচালান এই চক্রটি শুধু বাংলাদেশে নয়, এটা ইন্টারন্যাশনাল একটি সিন্ডিকেট। যেটা বললেন যে হ্যাঁ কিছু ধরা পড়েছে, কিছু ধরা পড়েনি, কিছু বেরিয়ে পড়েছে। যারা ধরা পড়েনি তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদের খুঁজে বের করতে হবে। ন্যাশনাল পারসেপশন, যেটা মানুষের মধ্যে যে পারসেপশনটা আছে, ওই পারসেপশনের বাইরে তো আর আমরা কেউ নই। আমরা তো পার্টি করি, আওয়ামী লীগের সরকারি দল, মেইন পার্টি, বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক দল, আমরা সরকারে আছি, কিন্তু আমাদের পারসেপশনটা জনগণের পারসেপশনের থেকে ডিফারেন্স কিছু নয়। আমি একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসেবে তো আমার তো নিজস্ব একটা অপিনিয়ন আছে। কাজে আমরা পার্টিতেও একই অপিনিয়ন আমরা বিল্ড আপ আছে যে আমরা দুর্নীতি প্রশ্নে এই গভর্নমেন্ট একেবারে জিরো টলারেন্স। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম দিনই তিনি কিন্তু যখন বিজয়ের পরে তিনি গণভবনে যখন সংবাদ সম্মেলন করলেন, তখন তিনি বলেই দিলেন যে দুর্নীতির প্রশ্নে আমার গভর্নমেন্ট জিরো টলারেন্স থাকবে, এবং তার প্রমাণ পেয়েছেন। এবং এখন যেটা পার্লামেন্টের তো ফিরোজ ভাইরা দেখে ওয়াকআউট করেছেন ওই প্রশ্নে, যে চেয়ারম্যানের প্রশ্নে, এখানে বাংলাদেশে কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, ক্ষমতাধর ব্যক্তি বলতে কেউ নেই। সবাইকে আইন মেনে চলতে হবে, নীতি নিয়ম মেনে চলতে হবে। এবং বিমানের চেয়ারম্যান তার অদক্ষতার কারণে, তার অযোগ্যতার কারণে এবং তার অক্ষমতার কারণে যদি সেই বিমানের ব্যবস্থাপনা
দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে সরকার কি তাকিয়ে থাকবে? নিশ্চয়ই সরকার সেটার ব্যবস্থা আহমেদ ভাই, গ্রহণ এই যে বিভিন্ন ক্ষেত্রে, সেটা বিমানই হোক আর অন্য যেখানেই হোক, যখন আপনারা দেখেন যে মানুষের ভিতরে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এইটা যেহেতু দল এবং সরকার